দেখছেন কলকাতা সংবাদ। আজ 27 সেপ্টেম্বর শুক্রবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনামগুলি। কোনো ছাড় নয়, দলের জন্য কঠিন স্ট্র্যাটেজি তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সিনাই আসলে কারা? নাটক ও সেলফিশ মন্তব্য করে বিপাকে দিলীপ অশোক, কড়া বার্তা বঙ্গ বিজেপির। দাবা হাডুডু আমিও খেলতে জানি, কাকে বার্তা কাজলের। অনুব্রতর প্রত্যাবর্তনে বীরভূম তৃণমূলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? পুজোতে ঝমঝমিয়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা, বড় আপডেট আবহাওয়ার। রাজ্য পুলিশের নতুন নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রীর। সেমিকন্ডাক্টর প্রকল্প বাংলার বড় প্রাপ্তি, বহু মানুষ চাকরি পাবেন বললেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন সঠিক নিয়মিত খবর পেতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুদ্ধিকরণের পথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে রাজনৈতিক মহল মনে করছে সংগঠন নিয়ে কড়া অবস্থান নিচ্ছে শাসক দল। এর আগে জমি দুর্নীতি নিয়ে একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে থাকা নেতাকে সরিয়ে দিয়ে তাকে কার্যত গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। 2019 সাল থেকে বিজেপিকে স্বস্তি দিচ্ছে উত্তরবঙ্গের ফলাফল। ফল খারাপ হয়েছে তৃণমূল কংগ্রেসের। কোচবিহার লোকসভা আসন 2024 সাল জিতলেও উত্তর স্বস্তি দিচ্ছে না শাসক দলকে। আর এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে উঠে এসেছিল শহরাঞ্চল বা পুরো এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকা। অনেকেই কি ছিলাম আর কি হলাম এই বদলে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে বড় নির্বাচন বলতে 2026 সালের বিধানসভা নির্বাচন। সেখানে ভালো ফল করতে গেলে প্রয়োজন উত্তরবঙ্গ থেকেও একাধিক আসন। এই অবস্থায় যদি পুরো প্রতিনিধিদের আচরণ মানুষের মনে সংশয় জাগায় তাহলে ভালো ফল সম্ভব নয়। তাই পুরো এলাকায় পুরো প্রতিনিধিদের পারফরমেন্স যাচাই শুরু হয়েছে। যার নেতৃত্বে পুরসভা চলছে তিনি কি আদৌ মানুষের কাছে গ্রহণযোগ্য? পুরসভার প্রাথমিক যে কাজ সেই কাজের সুবিধা কি মানুষ পাচ্ছেন? প্রকল্পের জন্য যে অর্থ পাঠানো হচ্ছে তার ব্যবহার কতটা হচ্ছে? পুরো প্রতিনিধির আচরণে কতটা বদল এসেছে? পুরো প্রতিনিধির ব্যক্তিগত জীবনে কতটা বদল এসেছে যা সাধারণ মানুষের চোখে লেগেছে? এই সমস্ত একাধিক তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, একাধিক ব্যক্তির নামে প্রশাসনিক ও দলীয় স্তরে নানা অভিযোগ এসেছে। সেগুলিকে গুরুত্ব দিয়ে দেখার কাজ শুরু হয়েছে। মাল পুরসভার চেয়ারম্যানকে প্রশাসনিক পদ ও দল থেকে বহিষ্কার করে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। এলাকায় কে কি করছে তাদের সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হচ্ছে তার প্রেক্ষিতেই সরাসরি প্রতিনিয়ত যাদের মাধ্যমে মানুষের সঙ্গে দল ও প্রশাসনের যোগাযোগ থাকে তাদের পারফরমেন্সে নজর দিয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। একজন বলেছিলেন নাটক আর অন্যজন বলেছিলেন সেলফিশ আন্দোলন। আরজিকর ইস্যুতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে দুই বঙ্গ বিজেপির নেতার বক্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়। পাল্টা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকও বিজেপি নেতাদের নিশানা করেন। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব প্রথম দিন থেকেই আরজিকর ইস্যুতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে আসছেন, কিন্তু দুই বিজেপি নেতার বক্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে বঙ্গ পদ্ম শিবির। দুই বিজেপি নেতা হলেন দিলীপ ঘোষ আর অশোক নিন্দা। একজন দলের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি আর অন্যজন দলীয় বিধায়ক। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীরা প্রথম দিন থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে আসছেন। বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কার্যত স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে দিলীপ ঘোষ কিংবা অশোক নিন্দার বক্তব্যকে দল অনুমোদন করেন না। দলের দুই নেতার তরফে জুনিয়র চিকিৎসকদের সমালোচনা তারা কোন পরিপ্রেক্ষিতে করেছেন তা তার জানা নেই বলে শ্রমিক মন্তব্য করেছেন। ব্যক্তিগত মত কেউ প্রকাশ করতেই পারেন। আর এবার বৃহস্পতিবার সল্টলেক অফিসে বিজেপির সাংগঠনিক বৈঠকে আগামী দিনের আন্দোলনের রণকৌশল সহ অন্যান্য বিষয়ে আলোচনার পাশাপাশি এই প্রসঙ্গ উঠে এসেছে বলে বিজেপি সূত্রে খবর। সুকান্ত মজুমদার, মঙ্গল পাণ্ডে, অমিত মালভিয়া সহ বৈঠকে অন্যান্য বিজেপির পদাধিকারীদের উপস্থিতিতেই পদ্ম নেতৃত্ব স্পষ্ট জানায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনো সমালোচনা নয়, দলের নীতির বাইরে গিয়ে কোনো মন্তব্য করা যাবে না। এ ব্যাপারে শুধুমাত্র দলীয় মুখপাত্ররাই যা বলার বলবেন বলে বৈঠকে মন্তব্য করা হয় বলে সূত্রের খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপির সাংগঠনিক বৈঠকে পদ্ম নেতৃত্বের এই কড়া বার্তা এক প্রকার দিলীপ ঘোষ ও অশোক নিন্দার উদ্দেশ্যেই দেওয়া হয়। কারণ বিজেপি নেতারা মনে করেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে এক বিরাট অংশের সাধারণ মানুষের যোগসূত্র রয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিজেপির যদি কেউ সমালোচনা করেন তাহলে তার কুপ্রভাব দলে পড়তে পারে। আর এই কারণেই সতর্ক বঙ্গ বিজেপি।
কলকাতা থেকে বীরভূমে বাড়ি ফেরা পর্যন্ত চোখে পড়েছিল উচ্ছ্বাস, কিন্তু অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনকে ঘিরে এই মুহূর্তে বীরভূমের রাজনীতিতে টান টান উত্তেজনা। আবারও বীরভূমে তৃণমূলের সর্বেসর্বা হয়ে উঠবেন অনুব্রত, নাকি কোর কমিটিকে সঙ্গে নিয়ে ভারসাম্য বজায় রেখে চলবে তৃণমূল, উঠছে প্রশ্ন। আর সেই আবহেই ফের বীরভূমে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে জল্পনা শুরু হলো। বাইরের কেউ নন, গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উস্কে দিলেন কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি খোদ কাজল শেখ। গরু পাচারের মামলায় অনুব্রতর জেল যাত্রার পর গত 2 বছর ধরে বীরভূমে দলের খুঁটি শক্ত হাতে ধরে রেখেছিলেন কাজলই। পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনেও যেখানে জয়ী হয়েছে জোড়াফুল শিবির, তাই অনুব্রতর প্রত্যাবর্তন ঘটলেও কাজলকে ছেঁটে ফেলার সাহস দল করবে না বলে মনে করা হচ্ছে। অনুব্রত বনাম কাজল শিবিরের মধ্যেকার সমীকরণ নিয়ে কাটাছেঁড়া চলছে, আর সেই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল কাজলকে। বুধবার রাতে নানুর দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন কাজল। সেখানে তাকে বলতে শোনা যায়, কোনো গ্রুপবাজি বরদাস্ত করব না, সুতো ছেড়ে রেখেছি, যেদিন গোটাবো বুঝবে আমি কি জিনিস। অনেক ঘাটের জল আমার পেটে আছে, পাঙ্গা নিতে এসো না, আমি চুরি পরে বসে নেই, যেদিন গোটাবো একেবারে গুটিয়ে দেব। আমি লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি, পঞ্চায়েত পার্সেন্টেজ খেতে আসিনি। কাজল আরো বলেন, আমার চাওয়া পাওয়া কিছু নেই, আমি সাধারণ ছেলে, নেতা সাজতে আসিনি, দয়া করে গ্রুপবাজি করতে আসবেন না। আমি সব খেলা খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। খেলা হবে, গান শুনে লাভ হবে না বন্ধু। অনুব্রত বাড়ি ফেরার পরই নানুরে ফের প্রত্যাবর্তন ঘটেছে করিম খানের। করিমকে নিশানা করেই কাজল এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু অনুব্রতকেও কি বার্তা দিলেন কাজল, উঠছে সেই প্রশ্ন। কারণ একদিন আগে বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত যে বৈঠক করেন, সেখানে কাজলের অনুপস্থিতি কারো চোখ এড়ায়নি, আর তারপরই রাতে এই মন্তব্য। অন্যদিকে অনুব্রতর প্রত্যাবর্তনে নানুরে ফের যেভাবে সক্রিয় হয়ে উঠেছেন করিম, তাও কাজলের না পছন্দ বলে শোনা যাচ্ছে। করিম এবং তিনি দুজনেই নানুরের লোক, কিন্তু অনুব্রতর সঙ্গে যে ঘনিষ্ঠতা রয়েছে করিমের, কাজলের তা নেই। অনুব্রতকে দেখতে বারবার দিল্লিতেও ছুটে গিয়েছিলেন করিম। সেই অনুব্রত এবং করিমের সামনে তিনি পিছু হাঁটছেন না বোঝাতেই কাজল এমন বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে 15ই অক্টোবর। দিল্লির মৌসুম ভবন জানিয়েছেন, আনুষ্ঠানিক বিদায় নিলেও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস। পুজোর আনন্দ অনেকাংশে মাটি করে দিতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গ শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। গাঙ্গেয়বঙ্গের জেলায় আবহাওয়ার উন্নতি, যদিও পশ্চিমাঞ্চলে আজ বৃষ্টির ভ্রুকুটি। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের বেশ কিছু জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি ও রবিবার স্বাভাবিকভাবে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার প্রায় নেই। উত্তরবঙ্গে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 4 জেলাতে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। কাল শনিবার থেকে আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গেও, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি এবং কোনো সময় ভারী বৃষ্টির সতর্কতা। অক্টোবর মাসের 15 তারিখের পর বৃষ্টি কমতে পারে বঙ্গে। বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারে বাংলা থেকে। কলকাতায় গত 24 ঘন্টায় বৃষ্টি 38.6 মিলিমিটার। গত 46 ঘন্টায় বৃষ্টি 103 মিলিমিটার। আজ প্রধানত পরিষ্কার আকাশ। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হয়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমে যাওয়ায় আজ গুমোট অস্বস্তিভাবে অনেকটাই কম থাকবে শহরে। কার্যত শরতের আবহাওয়ার আমেজ আজ দিনভর। টানা বৃষ্টির জেরে গতকাল দিন ও রাতের তাপমাত্রা লক্ষণীয়ভাবে নিচে নেমেছিল। আজ তা কিছুটা বাড়বে। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি নেমে 28 ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি কমে 25.3 ডিগ্রি। রাজ্য পুলিশের নতুন নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকের পর একথা জানান তিনি। সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রায় 12,000 পদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। সেই আইনি জট কাটলে তবে নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে সমস্ত সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার, জেলার এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা অংশগ্রহণ করেন। বৈঠকে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। জানা গিয়েছে এর মাঝেই রাজ্য পুলিশের নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। পুজোর মুখে নিয়োগের ঘোষণার কারণে স্বাভাবিকভাবেই খুশি চাকরি প্রার্থীরা। এদিন বৈঠক থেকে বেরিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি পদক্ষেপ হবে সে বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার জন্য বরাদ্দ 100 কোটি টাকা কিভাবে কাজে লাগানো হবে সে বিষয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বৈঠকের পর কলকাতায় সেমিকন্ডাক্টর প্রকল্পের কথা ঘোষণা হওয়ায় এই কৃতিত্ব কার তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে দাবি করেছেন, এই প্রকল্প নিয়ে ওয়েবেল অনেক আগে থেকেই কথা চালাচ্ছিল। দুই দেশের প্রোটোকলের কারণে সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারও একই কথা জানান মুখ্যমন্ত্রী। এই প্রকল্প যে কার্যত রাজ্যেরই তধিরেরই ফসল তা বুঝিয়ে দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নবান্নের স্বাস্থ্য বিষয়ক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেমিকন্ডাক্টর প্রকল্পে বাংলায় বহু মানুষ চাকরি পাবেন। এই প্রকল্প নিয়ে আমেরিকার দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। এই প্রকল্পের জন্য জমিও প্রস্তুত রয়েছে। এটা বাংলার বড় প্রাপ্তি। এই প্রকল্পে বাংলায় প্রচুর মানুষ চাকরি পাবেন বলে জানিয়েছেন মমতা। তার আশ্বাস, মেধার ভিত্তিতে এই চাকরি পাওয়া যাবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পুলিশে 12,000 নিয়োগ হতে চলেছে। এই সংক্রান্ত নির্দেশিকা সোমবারের মধ্যে আসতে পারে। তার কথায় পুলিশে 12,000 নিয়োগ আটকে ছিল, এখনো অর্ডার আসেনি, সোমবার আসতে পারে। এগুলো আগে হয়ে গেলে আমরা নিয়োগ করে দিতে পারতাম। অন্যদিকে এদিন নবান্নের স্বাস্থ্য বিষয়ক বৈঠকে মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, সিএমওএইচ, বিএমওএইচ, জেলা শাসক, পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষরাই। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।